আসসালামু আলাইকুম দর্শক, লন্ডন থেকে কাজী হেমায়েতুদ্দিন মিশন। নমস্কার, আমি তরুণ ঘোষ। দর্শক, অনেকদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে তারেক রহমান দেশ ছেড়ে পালাবেন। মানে তার যা অবস্থা এখন, তাকে দেশ ছেড়ে পালাতেই হবে। এখন দেশের মধ্যে আভ্যন্তরীণ অবস্থা খুব খারাপ। এক তো হচ্ছে দ্রব্যমূল্যের চরম বৃদ্ধি, মানুষ অসহনীয় অবস্থায় পৌঁছে গেছে। দেশে বিদ্যুৎ নেই, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, হাতে অর্থ নেই, আমেরিকার প্রবল চাপ, তারপরেতে ভারতের অসহযোগিতা। এক মাস আগে আমি একটা খবর করেছিলাম, এক মাস হবে, যে 128 কোটি টাকায় দেশটা বেচে দিলেন ইউনূস। সেই সময় আপনারা অনেক কথা আমায় লিখেছিলেন। আজকে কিন্তু সেই আলোচনাটাই আপনাদের দেশে হচ্ছে। আমি অনেক আগে বলি তো, ওই জন্য এখন আমি আবার স্মরণ করিয়ে দিলাম। একটু ব্যাকে গিয়ে দেখবেন আমার ভিডিওগুলো, সেখানে লেখা আছে 128 কোটি টাকায় দেশ বেচে দিলেন ইউনূস। তো এই যে গোলামি চুক্তি, আমেরিকার প্রচন্ড চাপ মাল নেওয়ার জন্য, এদিকে হাতে পয়সা নেই, ভারতেরও চূড়ান্ত অসহযোগিতা, তারপর হচ্ছে দেশের মধ্যে সেনাবাহিনীর মধ্যে ঢুকে গেছে সন্ত্রাসবাদ। বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর লোকজন কেউ পালিয়েছে, কেউ গা ঢাকা দিয়েছে, কেউ অ্যারেস্ট হয়েছে। তিনি বুঝতে পারছেন যে কোনো সময় তার উপরে প্রাণঘাতী হামলা হতে পারে। এই অবস্থায় তারেক রহমান দেশে থাকার ব্যাপারে মনস্থির করতে পারছেন না। আমাদের এখানে কূটনৈতিক মহলে যে জল্পনাটা হচ্ছে, শুধু শুধু জল্পনা তো হবে না, কোথাও কোথাও একটা ধোঁয়া তো বেরিয়েছে, খুঁজতে খুঁজতে আগুন বেরোবে। তারেক রহমান দুদিন আগে আপনাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে দেখা করেছিলেন। আপনারা খবর নিলেই জানতে পারবেন সত্য না মিথ্যা। তারেক রহমান তার সঙ্গে দেখা করে তাকে একটা সম্ভবত প্রস্তাব দিয়েছেন। দেখুন, যে খবরটা আমাকে দিয়েছে ভারতবর্ষের বাংলাদেশ দেশ থেকে, সেই লোকটা বিশ্বাসযোগ্য, কিন্তু 10টা খবরের মধ্যে একটা খবর ভুল ঢুকিয়ে দেয়। ফলে অন্যের ওপরে যে আস্থাটা আছে, এর ওপরে অতটা আস্থা আমার নেই। কিন্তু খবরটা এমন, এবং বর্তমান অবস্থার সঙ্গে তার এত মিল, যে অবিশ্বাস করা সত্ত্বেও আপনাদের কাছে এই খবরটা আমি বলতে চাইছি। এটা কতটা সত্যি কতটা মিথ্যে সেটা ভবিষ্যৎ প্রমাণ করবে, আমি তার দায় নেব না। কিন্তু যেহেতু খবরটা আমার কানে এসছে, আপনাদের জানিয়ে রাখার দরকার। হয়তো সত্যি হলেও হতে পারে। এখন ওয়াকারুজ্জামানের কাছে গিয়ে তিনি একটা প্রস্তাব দিয়েছেন যে এই অবস্থার মধ্যে, এই অর্থনৈতিক সংকট এবং চারদিকে দেশের যে অবস্থা, আমাদের হাতে টাকা নেই, দেশ চালাবার মতো ক্ষমতা আমার নেই, আর আমার কথা কেউ শোনেও না। সেক্ষেত্রে আমি আপনার পরামর্শ চাই। আপনি একটা নিরপেক্ষ সরকার গঠন করুন, মানে ওই আপনাদের কি বলে না, তদারকি সরকার টাইপের একটা ব্যবস্থা করুন। আমি তার হাতে ক্ষমতা দিয়ে আমি চলে যেতে চাই, এবং সেটা যত শীঘ্র সম্ভব। তবে তার 4-5টি শর্ত আছে।
শর্তগুলো কি? 1 নম্বর শর্ত হচ্ছে তাকে এবং তার মন্ত্রিসভার কিছু মানুষকে সেফ প্যাসেজ দিতে হবে। নাম্বার 2, তার এখানে যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি অক্ষত অবস্থায় থাকবে। তার বিরুদ্ধে 3 নম্বর, তার বিরুদ্ধে যে সমস্ত মামলা আছে সেই সমস্ত মামলাগুলোকে অফিসিয়ালি প্রত্যাহার করতে হবে এবং নিশ্চিত করতে হবে পরবর্তীকালে এই মামলায় তিনি আর, তার বিরুদ্ধে আর কোনো মামলা এই ধরনের করা যাবে না। এইরকম গোটা 4-5 শর্তবর্ত উনি দিয়েছেন। ওয়াকারুজ্জামান সব শুনেছেন। অন্তর্বর্তী সরকার একটা গঠন করুন আপনি, তার হাতে ক্ষমতা দিয়ে আমি চলে যাব। কারণ ইউনূস যা করেছে বাংলাদেশকে গোলামির জায়গায় ঠেলে দিয়েছে এবং বাংলাদেশে দুর্ভিক্ষের পদধ্বনি কিন্তু শোনা যাচ্ছে। একটা পয়সা নেই, কিন্তু সব ব্যাংক থেকে ধার করে দেশ চালানো হচ্ছে। এই যে ব্যাংকের থেকে ধার হচ্ছে এবং মুদ্রা ছাপানো হচ্ছে, তাতে দেশের অর্থনীতি তো 12টা বেজে যাবে। অর্থনীতিবিদরা বলতে পারবেন যে দেশে সোনার উপরে নির্ভর করে টাকা ছাপানো হয়, তার হাতে মজুদ কত সোনা আছে তার উপরে নির্ভর করে টাকা ছাপানো হয়। এবার সোনার ভান্ডারের থেকে যদি বেশি টাকা ছাপানো হয় তাহলে পরে অর্থনীতি ডুবতে আরম্ভ করবে। এক সময় আপনাদের অর্থনীতি, মানে আপনাদের 100 টাকার মান ভারতবর্ষে 70-72 টাকা ছিল, এটা আপনারাই জানেন। এখন বর্ডারে আসুন, 40 থেকে 42 টাকার বেশি আপনারা পাবেন না। আরো যদি 1 মাস যায় তখন সেটা 30 টাকায় নেমে যাবে, 30 বা 32 এরকম কোন একটা টাকায় নেমে যাবে। তার মানে অবমূল্যায়ন টাকার যেভাবে হচ্ছে, তাতে এর অবস্থা, বাংলাদেশের অবস্থা ইরানের মতো হবে। ইরানের অর্থনৈতিক অবস্থা জানেন তো? একটু শুনে রেখে দিন যে 1 লক্ষ রিয়াল, ইরানের 1 লক্ষ রিয়াল ইজুগাল টু ভারতবর্ষের 717 টাকা। 1 কোটি রিয়াল যদি আপনি, 1 কোটি এখন রিয়ালের নোট ছেপেছে ইরান, 1 কোটি রিয়াল যদি আপনি পকেটে নিয়ে বেরোন তাহলে আপনার 1 সপ্তাহের বাজার হবে না। এইরকম অবস্থা ইরানের। তা আপনার দেশ যেদিকে যাচ্ছে তাতে মনে হচ্ছে যে সামনে খুব কঠিন অবস্থা। ভারতবর্ষ পাশে না দাঁড়ালে খুব কঠিন অবস্থা। এতদিন যারা দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা করে বেড়াতেন না আপনাদের সামনে, সে দিল্লি না ঢাকা মানে সেই লোকগুলোকে আমি এখন খুঁজে বেড়াই, কিন্তু তাদের কাউকে আমি আজকাল দেখতে পাই না। তাদের সেই হুঙ্কার, তাদের খেয়ে ফেলার, ভারতবর্ষে খেয়ে ফেলার হুঙ্কার এখন আর শুনতে পাওয়া যায় না। এখন তারেক রহমানের কথায় ফিরি। তারেক রহমান এখন সপরিবারে ভাবছেন যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি বাংলাদেশ থেকে বেরিয়ে যেতে হবে। কারণ বাংলাদেশের এই অবস্থা থেকে বাংলাদেশকে বার করা তার সাধ্যের মধ্যে নেই। তার সাধ্যের মধ্যে নেই কেন, তার মন্ত্রিসভায় যারা যারা আছে তাদের কারণ নেই। এই পূর্বতন যে আপনাদের মানে ইউনূস সরকারের চেয়ে সবথেকে, তার পূর্বতন সরকারের যে সবথেকে ব্যর্থ অর্থমন্ত্রী ছিল, তাকে তো এই সরকারেও অর্থমন্ত্রী করা হয়েছে। একটা ব্যর্থতম অর্থমন্ত্রীকে সে আবার সেই মানে তাকে ফিরিয়ে এনে
আবার অর্থমন্ত্রীত্বের দায়িত্ব দেওয়া, এটা কিভাবে একটা বিবেচক মানুষ করেন? অর্থাৎ তার কথাই কিন্তু দেশ চলছে না, দেশ চলছে অন্যের কলকাঠি নাড়াতে। এই অবস্থায় তারেক রহমান বুঝে গেছেন যে তার পক্ষে বাংলাদেশে থাকাটা খুব একটা নিরাপদজনক নয়। যে কোনো সময় একটা বাজে ঘটনা ঘটতে পারে এবং তার পরিবারের প্রাণ সংশয় ঘটতে পারে। তিনি যে এই সকলকে নিয়ে বলেছেন যে আমি এদেরকে নিয়ে, আমার মন্ত্রিসভার কয়েকজনকে নিয়ে আমি সেফ প্যাসেজ চাইছি, তার মানে সেই মন্ত্রিসভার সেই লোকেদের সঙ্গে, তার আমি নাম জানি না, মন্ত্রিসভার সেই লোকেদের সঙ্গে তার নিশ্চয়ই আলাপ আলোচনা হয়েছে। তাই তিনি পরশু দিনকে সেনাপ্রধানের সঙ্গে দেখা করে তিনি তার এই মতামতটা জানিয়েছেন এবং তিনি বলেছেন আপনি যত তাড়াতাড়ি ব্যবস্থা করতে পারেন তত তাড়াতাড়ি আপনি ব্যবস্থা করুন রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে, আমি এই পদে আর থাকতে চাইছি না। সুতরাং আমি যেটা বলেছিলাম 128 কোটি টাকায় দেশ পেয়েছেন, সেটা এখন যেমন আপনার দেশে আলোচিত হচ্ছে, আজকে যে খবরটা আমি বললাম, এটা যদি সত্যি হয়, আমি বলছি এটা যদি সত্যি হয়, কারণ সে মাঝে আমাকে একটা খবর গুলিয়ে দিয়েছিল, আমি খুব বোকা বনে গেছিলাম। মাঝে মাঝে এটাও করে ওরা, 10টা খবরের মধ্যে 9টা সত্যি দিয়ে দিল, একটা গুলিয়ে দেওয়া খবর দিল। তো সেই কারণে আমি আপনাদের নজর রাখতে বলছি, এটা সত্যি হলেও হতে পারে, আবার মিথ্যে হলেও হতে পারে, আমি দায়িত্ব নেব না, কিন্তু কানে যখন এসছে আপনাদের জানিয়ে রাখা ভালো। এবং দুদিন আগে যে সেনাপ্রধানের সঙ্গে দেখা করেছিলেন, এই খবরটা কিন্তু ঠিক, সেই খবরটা কিন্তু পাওয়া গিয়েছে এবং কাগজেও বেরিয়েছে সমাজ মাধ্যমে, তিনি গাড়ি চালিয়ে একা সেনা ভবনের দিকে ঢুকছেন সেনাপ্রধানের সঙ্গে দেখা করার জন্য। এখন ভবিষ্যৎ বলবে আজকের আমার এই ভিডিও কতটা ঠিক কতটা ভুল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো পালানো নিয়ে। কখন পালাবেন, কেন পালাবেন, কিভাবে পালাবেন? এই পালানোর যে ঐতিহাসিক কাহিনী, বিশেষ করে রাজনীতিতে যে পালানোটা কতটা অপরিহার্য, এমন ধরুন এই যে আজকের যে টপিকটা, ঠিক এরকম টপিক নিয়ে আমি অন্তত 10 বার লিখেছি। মানে একবার যে পত্রিকায় কলামগুলি লিখেছি, আনুমানিক 2000 শব্দ, তো 10,000 শব্দ লিখেছি। আবার বিভিন্ন জমাতে, শেখ হাসিনার জমানাতে এরকম যখন কন্টেন্ট করেছে, এরকম পালানো নিয়ে আজকে যে বিষয়গুলো নিয়ে বলবো, ঠিক এইভাবে 10-12 বার বলেছি। জনাব ইউনূস সাহেবের জমানাতে এরকম 10-12 বার বলেছি, আর তারেক রহমান সাহেবের জমানাতে এই প্রথম বললাম। একই কথা, কিন্তু স্মরণ করিয়ে দেওয়া মানুষকে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা যে বর্তমান যারা শাসক তাদেরকে ইন্ডিকেট করে বলা, নট লাইক দ্যাট। এটা আপনার জন্য প্রযোজ্য, আমার জন্য প্রযোজ্য, সবার জন্য প্রযোজ্য। অর্থাৎ মানুষ যদি পালানোর কথা চিন্তা করে, পালানোর পরিণাম চিন্তা করে, কি কারণে মানুষ পালায়, সেটা যদি ভাবে, তাহলে আসলে একজন মানুষকে পালাতে হয় না। এই গেল একটা কথা। দ্বিতীয় কথা হলো যে আমাকে যে কোনো মুহূর্তে, যে কোনো পর্যায়ে, নিয়তির নির্মম পরিহাসে হোক, আপন কর্মগুণে হোক, পালানো লাগতে পারে, প্রয়োজন হতে পারে। তো সেই ক্ষেত্রে যারা বুদ্ধিমান মানুষ, তারা বিজয়ের ব্যাপারে যতটা আশাবাদী, সমহারে পরাজয়ের ব্যাপারে ততটা সতর্ক থাকে। তারা যে কোনো জিনিস জয়লাভের পর দখল করবে, ভোগ করবে, এই ব্যাপারে যতটা আনন্দিত থাকে, তার সঙ্গে সঙ্গে কোনো কারণে পরাজিত হলে যেন নিরাপদে
নির্ভীকভাবে, নিশ্চিন্তে, নির্ভাবনায় পালাতে পারে, এই চিন্তা তারা করে এবং সেভাবে ব্যবস্থা হয়। আপনি ধরুন পৃথিবীর যতগুলো রাজপ্রাসাদ দেখেন, বাকিংহাম প্যালেস, এরপর হোয়াইট হাউস, ফ্রান্সের এলিসি প্যালেস, তারপর ধরেন ভারতের রাজভবন, আমাদের বঙ্গভবন, গণভবন, সব জায়গাতেই কিন্তু পালানোর পথ আছে, সুড়ঙ্গ আছে, বাংকার আছে। কোনো কারণে বোমা হলো, কিছু হলো, যেন আপনি এমনকি সংসদের মধ্যেও বাংকার আছে। তো এই বাংকারের মধ্যে আপনি পালিয়ে থাকবেন নির্দিষ্ট সময়, এবং ওই বাংকারের ভিতর দিয়ে আবার আলাদা গুপ্ত সড়ক আছে যেটা দিয়ে আপনি একটা নিরাপদ দূরত্বে গিয়ে পালিয়ে যাবেন। এবং এটার ডিজাইন একেবারে নির্দিষ্ট কিছু লোকের হাতে সিক্রেটলি থাকে, যেমন বলা হয় না সরকারের সিক্রেট সার্ভিস, তো এই গোপন সংস্থা থাকে, তাদের হাতে এই জিনিসগুলো থাকে, এর বাইরে অন্য কেউ জানতে পারে না। এমনকি যিনি প্রধানমন্ত্রী হন বা যিনি রাষ্ট্রপতি হন, তিনিও এই জিনিসগুলো জানেন না। যখন এই ধরনের ক্রাইসিস হয়, পালানোর প্রয়োজন পড়ে, তখন সেই রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা এই কাজগুলো করেন। তো এটা শুধু আজকের নয়, হাজার হাজার বছর আগে আপনি দেখুন পিরামিড তৈরি হয়েছে, সেই পিরামিডের মধ্যেও গুপ্ত পথ আছে। তারপর চায়নার গ্রেট ওয়াল, সেখানে সুড়ঙ্গ আছে। তাজমহলের মধ্যে সুড়ঙ্গ আছে, মমতাজ মহলের মধ্যে সুড়ঙ্গ আছে, দিল্লি ফোর্টের মধ্যে সুড়ঙ্গ আছে, সুলতান সুলেমানের টপকাফে প্রাসাদ, সেখানে সুড়ঙ্গ আছে। সব জায়গাতে সুড়ঙ্গ আছে, বাংকার আছে। এবং এই জিনিসটা একেবারে সামনে চলে আসলেও প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের জন্য একটা বাড়ি তৈরি হচ্ছে এবং সেই বাড়িতে বাংকার থাকবে, সুড়ঙ্গ থাকবে, এই খবর চলে আসছে। সবাই দেখুন বললো ছি 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 ছি, কেন প্রধানমন্ত্রীকে পালাতে হবে, তাকে কেন বাংকারে যেতে হবে। এটা আসলে মানে একটা রাষ্ট্রীয় কালচার। যখনই আপনি সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানের জন্য বাড়ি করবেন, সেটা এখন হোক, মধ্যযুগে হোক, প্রাচীন জামানায় হোক, সব জায়গাতে একটা পালানোর একটা, যাকে বলা হয়, রাস্তা থাকে। এটা রাজনীতির জন্য অপরিহার্য। এই গেল নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে পালানোর ব্যাপারে আপনার প্র্যাকটিস থাকতে হবে, আদারওয়াইজ আপনি পালাতে পারবেন না। পৃথিবীর অনেক বড় বড় বিজেতা, বিশ্ববিজয় বীর, তারা সফল হয়েছে কেবলমাত্র নিরাপদে সময় মতো পালিয়ে যাওয়ার নিদারুণ দক্ষতার কারণে। পালিয়ে যাওয়া মানে পালিয়ে যাওয়া নয়, পালিয়ে যাওয়া মানে নতুন করে ফিরে আসার উদ্যম তৈরি করার। এই যে ধরুন এত বড় একটা বিপ্লব হলো, শেখ পরিবারের একটা সিঙ্গেল লোকের একটা পশম বিপ্লবীরা টাচ করতে পারলো না, তারা পালিয়ে গেল। আপনি বলছেন তারা পালিয়ে গেল, কিন্তু তারা বলছে যে আমরা ফিরে আসার জন্য গিয়েছি, উইল কাম ব্যাক। এবং এটাই এখন বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে ভয়ের কারণ। শেখ হাসিনাকে আপনি বলছেন আত্মতৃপ্তির জন্য সে হেলিকপ্টার করে পালিয়ে গেছে, সে বলছে যে না, আমি পশ্চাৎ প্রসারণ করেছি, কৌশলগত কারণে আমি একটু পিছনে চলে গেছি সামনে খুব দ্রুত আসার জন্য। ঘটনাটা এরকম, যেমন আপনি একজনকে একটা ঘুষি মারবেন বা একটা চড় মারবেন, যদি হালকাভাবে যদি আপনি মারেন তাহলে ইনস্ট্যান্টলি সে ব্যথা পাবে না। কিন্তু আপনাকে যদি খুব জোরে একটা ঘুষি মারতে হয়, বক্সিং করতে হয়, তাকে একটা চড় বসাতে হয়, আগে আপনাকে পিছনে হাতটা নিতে হবে, এরপরে সজোরে সামনের দিকে এগিয়ে আসতে হবে। এটাই হলো নিয়ম। তো এই যে পালানোর একটা আর্ট, যারা নিরাপদ, এখন এই যে আওয়ামী লীগ যে তাদের টাকা নিয়ে, পয়সা নিয়ে, ধন নিয়ে, সম্পদ নিয়ে, প্রযুক্তি নিয়ে, কানেক্টিভিটি নিয়ে তারা যে পালিয়ে গেছে আপনি বলছেন, আর তারা বলছে উই আর কামিং, আজ আসবো, টুস করে ঢুকে পড়বো, কাল আসবো, টুস করে ঢুকে পড়বো। এর ফলে কি হচ্ছে, আওয়ামী লীগকে কেন্দ্র করে যে আতঙ্ক তৈরি হচ্ছে, যারা ক্ষমতায় আছেন, যারা বিরোধী দল আছে, সকলের মধ্যে। এর মূল কারণ হলো আওয়ামী লীগ অসাধারণ দক্ষতার সঙ্গে পালাতে পেরেছিল। তো আপনি এখন যারা আছেন, আপনাদেরকে তো চিন্তা করতে হবে যে যদি কোনো কারণে বিধি বাম হয়ে যায়, আমাকে তো পালানো লাগতে পারে। এই চিন্তা করাটা খারাপ কিছু নয়, যে কোনো কারণে হতে পারে, যে কোনো কারণে হতে পারে, কিন্তু আপনার একটা ওয়ে থাকতে হবে যে আমি
কোনো অবস্থাতেই নিঃশেষ হব না, ধ্বংস হব না। আমাকে আবার ফিরে আসতে হবে রাজনীতিতে, ফিরে আসতে হবে দেশের কল্যাণে, এবং এই জন্য পরিস্থিতি সামাল দিতে আমাকে ব্যাকফুটেজে যেতে হবে। ইতিহাসের কয়েকজন বিখ্যাত লোকের নাম বলি। ১ নম্বরে আপনারা সেই যে রবার্ট ব্রুশের কথা শুনেছেন, যে বহুবার পরাজিত হয়েছে, যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছে, তারপর আবার ফিরে এসেছে, এবং সর্বশেষবার তিনি যখন যুদ্ধ করতে এলেন, তিনি ইন্সপায়ার্ড হয়েছেন একটা মাকড়সা দ্বারা। তিনি দেখলেন বহুবার একটা মাকড়সা তার জাল বিস্তার করার চেষ্টা করছে, কিন্তু পারছে না, এবং সর্বশেষ সে সেই জালটা বিস্তার করছে এবং সফল হলো। আচ্ছা, রবার্ট ব্রুশ বাদ দিয়ে প্রাচীন দুনিয়াতে হানিবল বার্কা পৃথিবীর সর্বকালের সেরা বীরদের মধ্যে প্রধানতম। তিনি যে কাজটি করতে পারতেন, প্রয়োজনে তিনি পশ্চাৎপদও হতে পারতেন, পশ্চাৎপসরণ যেটাকে বলা হয়, যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেতে পারতেন, আর দ্বিগুণ, তিনগুণ, চতুর্গুণ শক্তি নিয়ে আবার ফিরে আসতে পারতেন। ইভেন খালিদ বিন ওয়ালিদ, তার যে ক্ষিপ্ততা ছিল, দক্ষতা ছিল, তিনি যুদ্ধের ময়দানে বিদ্যুতের গতিতে সামনে এগিয়ে যেতে পারতেন এবং বিদ্যুতের গতিতে পেছনে পালানোর ভান করে যুদ্ধরত সৈন্যদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দিতে পারতেন। তারপর হঠাৎ করে ইউটার্ন নিয়ে প্রচণ্ড শক্তিতে আক্রমণ করে তিনি এক একটা ইতিহাস তৈরি করতে পারতেন। আর আমাদের পাক ভারত উপমহাদেশের বিখ্যাত শেরশাহ দ্য গ্রেট, এত বড় শাসক পৃথিবীতে, এত বড় সফল শাসক, মাত্র 5টা বছরের মধ্যে ভারতবর্ষের 40 লাখ বর্গ কিলোমিটার এলাকায় যে তার সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন, গ্র্যান্ড ট্রাঙ্ক প্রতিষ্ঠা করে সেটার সঙ্গে চাইনিজ সিল্ক রুটের সংযোগ ঘটিয়ে দিয়েছিলেন। তার 1 নম্বর দক্ষতা ছিল পালিয়ে যাওয়ার দক্ষতা, গেরিলা যুদ্ধ করার দক্ষতা, এবং হুমায়ুনের মতো বাদশা নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছেন। বাংলার শাসককে নাস্তানাবুদ করে দিয়েছেন, বিহারের শাসককে শেষ করে দিয়েছেন শুধুমাত্র এই পালানোর কৌশলতার কারণে। শেরশাহের ইতিহাস পড়লে আপনার মাথা খারাপ হয়ে যাবে। কাজে পালানো ইজ আর্ট। এই আর্ট মানুষকে শিখতে হবে। সবসময় ফ্রন্টে থাকা যায় না, অনেক সময় পিছনে থাকতে হয়, পর্দার আড়ালে চলে যেতে হয়, সামনে একবার আসতে হয়। আপনি দেখেন যে আমরা হাডুডু খেলি, আমরা হাডুডুতে গিয়ে দেখবেন যে হাডুডুর মাঠে সে 1 কদম সামনে এগোয়, 3 কদম সে পেছনে ফিরায়, এবং সবসময় তার একটা ড্যান্সিং মোডে থাকে। এবং যে হাডুডু প্লেয়ার যত বেশি ড্যান্স করতে পারে, সে তত বেশি নিজেকে সফল হাডুডু প্লেয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে পারে। মুষ্টিযুদ্ধের ইতিহাসে সবচেয়ে কিংবদন্তি মোহাম্মদ আলী ক্লে, তার অসামান্য নৈপুণ্য, যিনি বক্সিংয়ের মতো একটা রূঢ়, নিষ্ঠুর একটা খেলাকে আকর্ষণীয় করে তুলেছেন, জাস্ট লাইক সিনেমার মতো করে তুলেছেন। সব কিছু বাদ দিয়ে তার খেলা আমরা এখনো দেখি। কি ছিল? ড্যান্স, শুধু গতি। চার্লি চ্যাপলিনকে দেখেন, তার সিনেমার মূল বৈশিষ্ট্য কি? লুকানোর বৈশিষ্ট্য। প্রচণ্ডভাবে তিনি লুকাতে পারেন, মানুষকে ফাঁকি দিতে পারেন, এবং মানুষকে ঠকাতে পারেন, ধোঁকা দিতে পারেন। এই যে তার যে ধোঁকাবাজি করার ক্ষমতা, মানুষকে বোকা বানাতে পারেন, তিনি আসলে বোকা না, মানুষকে বোকা বানিয়ে ফেলেন। এই যে পলায়ন পর একটা চরিত্র, এটা পৃথিবীতে জনপ্রিয়তা পায়, সফলতা পায়। রাজনীতিতেও একইভাবে পালানোর জন্য আপনাকে পথ তৈরি করতে হবে, পালানোর পদ্ধতি জানতে হবে, পালানোর জন্য প্রস্তুতি থাকতে হবে। এটা হয়তো আপনার ভুলের কারণে আপনার পালানো লাগতে পারে, পরিস্থিতির কারণে আপনাকে পালানো লাগতে পারে, ব্যর্থতার কারণে আপনাকে পালানো লাগতে পারে, আপনার অপরাধের কারণে পালানো লাগতে পারে। আপনার প্রতি আল্লাহর গজব নাজিল হয়ে যায় অনেক সময় মন্দ কাজ করলে। রাষ্ট্র ক্ষমতায় থেকে মানুষ যদি জনগণের হক নষ্ট করে, আল্লাহর হক নষ্ট করে, তাহলে এমন পরিস্থিতি তৈরি হয়, গজব এসে যায়। সেক্ষেত্রে আপনাকে পালানোর যে কৌশল, সেটা নিতে হবে। এরপর দূর দেশে গিয়ে আপনি অনুতপ্ত হবেন, তওবা করবেন,
আর ভুল করবেন না, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ আবার আপনাকে সপদে ফিরিয়ে আনবে বা ভালো পদে ফিরিয়ে আনবে। কিন্তু আপনার একটা সময় দরকার। সেই সময়টার জন্য সবারই প্রস্তুতি থাকার দরকার। আমার, আপনার পালানো শুধু রাজনীতিতে নয়, পরিবারে পালানোর দরকার আছে, ব্যক্তি জীবনে দরকার আছে, ব্যবসায়িক জীবনে দরকার আছে। সব জায়গাতেই নিজেকে আড়াল করার, পালানোর একটা অপরিসীম দক্ষতা থাকতে হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।